সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে আমাদের কথা সাহিত্যিক এবং নাট্যকার, বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ হুমায়ূন আহমেদ এবং তার লোকজ সত্তা নিয়ে আমরা কথা শুনব। এবং এই বিষয়ের উপরে কথা বলার জন্য যাকে আমরা আমন্ত্রণ করেছি, বাংলাদেশের এবং দুই বাংলার খ্যাতিমান সঙ্গীত শিল্পী, তারুণ্যের শিল্পী সেলিম চৌধুরী। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সেলিম ভাই, আমরা জানি যে হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের আকাশে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো যখন আবির্ভূত হলেন, ক্রমে ক্রমে তার মননের, তার সৃষ্টিশীলতার এই বিভিন্ন দিক আস্তে আস্তে ফুটে উঠতে থাকলো। তন্মধ্যে একটি হচ্ছে তার নাটক। এই নাটকে বিভিন্ন চরিত্রে আমরা দেখি যে তিনি আমাদের প্রান্তিক মানুষদের কথাকে কত সুন্দরভাবে উঠিয়ে নিয়ে আসতেন। আমাদের যে লোকজ সত্তা, আমাদের লোক সংস্কৃতি, পল্লী বাংলার মানুষের ভেতরের অন্তরস্পর্শী কথাগুলোকে তিনি নিয়ে আসতেন। আমরা মূলত আজকে হুমায়ূন আহমেদকে আমাদের সেই লোকজ সত্তার একজন প্রাণপুরুষ হিসাবেই দেখতে চাইব আপনার মাধ্যমে, কারণ আমরা জানি যে আপনার সঙ্গে তার অনেক স্মৃতি আছে এবং আপনি নিজেও হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করেছেন। আপনি হুমায়ূন আহমেদের এই দিকটি সম্পর্কে আমাদেরকে একটু জানান দেন। দেখুন, হুমায়ূন আহমেদের সাথে আমার তো আসলে পরিচয় হলো 84 থেকে উনি আমাদের হাউস টিউটর ছিলেন। আমি ঢাকা ইউনিভার্সিটির শহীদুল্লাহ হলের ছাত্র ছিলাম এবং উনি শহীদুল্লাহ হলের হাউস টিউটর ছিলেন। তো তখন কিন্তু আমি স্পেশালি তার যে নাটক, যেগুলা কোথাও কেউ নেই, তার বহুব্রীহি নাটকগুলো যখন পপুলার হলো, তখন আমরা কিন্তু তখন থেকেই তার এইসব দিন রাতে তখন থেকে কিন্তু তার যে গানের ব্যাপারে তার একটা এক্সট্রা ফ্যাসিনেশন আছে, বা গান উনি ওনার নাটকে ব্যবহার করতেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতাম যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেন উনি। তো আমার একটা ধারণা ছিল যে উনি বোধহয় রবীন্দ্রসঙ্গীতে খুব বেশি প্রিফার করেন। কিছু লোক আছেন না, যে রবীন্দ্রসঙ্গীতের বাইরে হয়তো যেতে চান না, বা পার্সোনাল ব্যাপারটা ইয়ে থাকতে পারে। কিন্তু উনি যখন একটা লোকগান ব্যবহার করলেন তার ইয়েতে, এবং সেটা একটা চরিত্র, কোনো একটা নাটকে, জানে আসমান ভাঙ্গা জ্যোৎস্না পড়ে আমার ঘরে জ্যোৎস্না কই, হ্যাঁ, তখন কিন্তু কমপ্লিটলি মানে আমার ধারণা চেঞ্জ হয়ে গেল যে উনি যে মানে আমাদের লোকগানের যে কী পরিমাণ সমঝদার উনি, আর কি, তখন থেকেই বোঝা গেল। এবং ইনফ্যাক্ট আমি তার সাথে কাজ করার সৌভাগ্য হয় আমার, যদিও 84 থেকে তার সাথে আমার পরিচয় ছিল, কিন্তু 95-এ আমি প্রথম তার সাথে কাজ করি, প্রায় 11 বছর পরে। এবং আমার সাথে প্রথম কাজটাই ছিল একটা লোকগান নিয়ে, সেটা হলো আইস পাশা খেলবো। এবং এই গানটা মানে এত বেশি একটা মানে আউটস্ট্যান্ডিং একটা গান, আর কি, যে গানটা আমি বলবো যে বাংলা গানের একটা ট্রেন্ড সেটার বলা যায়। যে এই গানটার জন্য মানে আগে কিন্তু আমাদের এখানে ফোক সংকে এক ধরনের একটা লেমন সং হিসাবে ট্রিট করা হতো, যে বা লোকগান, এটা ইটস ফর লেমন পিপল আর সামথিং লাইক দিস। মানে আমাদের শহুরে মধ্যবিত্ত শ্রেণী যারা, তারা কিন্তু লোকগানকে খুব একটা সমাদর করতেন না, কিন্তু এক্সেপশন ছিল, কিন্তু ইয়ে করতেন না। কিন্তু হুমায়ূন আহমেদ কিন্তু তার নাটক এবং বিভিন্ন জায়গাতে লোকগানগুলোকে যেভাবে ব্যবহার করে কিন্তু মানে একটা অন্য ধরনের একটা ইয়ে চলে আসলো আমাদের এখানে। এবং তারপর থেকে ঢাকা শহরে বিভিন্ন বাসায়, বিভিন্ন জায়গাতে রাতে মানে গ্রাম থেকে বাউল নিয়ে এসে সারা রাত গান করানো, এটা একটা ট্রেন্ড শুরু হয়ে গেল, এবং এখনও কিন্তু এই ট্রেন্ডটা কন্টিনিউ করছে। সেই কারণে মানে হুমায়ূন আহমেদকে লোকগানের মানে নতুন করে রিভাইভ করার জন্য, বা রিভাইভ, এটা তো ছিলই আমাদের আদি গান, কিন্তু এটাকে শহুরে লোকেদের কাছে সমাদৃত করার ক্ষেত্রে মানে তাকে পায়োনিয়ার বলতে হবে আসলে। অনেক ধন্যবাদ। একটা জিনিস এখান থেকে উঠে আসলো যে আজ পাশা খেলবো রে শাম, এই গানটি আপনার কণ্ঠে শুধু সমগ্র বাংলাদেশেই নয়, সারা পৃথিবীর মানুষ শুনেছে। এবং হুমায়ূন আহমেদ তার নাটকের কোনো একটা জায়গায়
এই হ্যাঁ, গানটি বহুব্রীহি নাটক, বহুব্রীহি বহুব্রীহি নাটকে সরি না, এটা ওইজা বোর্ড বলে একটা নাটক ছিল। ঐজাবত নাটক। এটা এই যে ইয়ে থেকে, আমেরিকা থেকে হ্যাঁ, আল মনসুর ভাই গিয়েছিলেন বাংলাদেশে বেড়াতে, এবং আল মনসুর ভাই এবং বিপাশা হায়াতকে যে একটা নাটক করেছিলেন, জি জি জি। ওইজা বোর্ড নাম ছিল। প্রডিউসার ছিলেন নওয়াজিস আলী খান, এবং ওই নাটকে কিন্তু আসলে প্রথমে উনি গানটা কিন্তু রেকর্ড করেছিলেন এর জন্য যে আমার মুখে শুনে এমনিতে জি জি। পছন্দ লাগার পর আমি বললেন যে এটা নিয়ে মিউজিক্যাল ভিডিও করবো। হুম তো মিউজিক্যাল ভিডিও পরে করেছিলেন, কিন্তু মিউজিক্যাল ভিডিও করার আগেই কিন্তু নাটকের অল্প গানের একটা অন্তরা, মুখ এবং একটা অন্তরা একটা নাটকে ব্যবহার, ওই যে ওজাবোর্ড নাটকে ব্যবহার করার পরে জি জি। মানে এইটা মানে এত বেশি পপুলার হয়ে যায় যে এবং পরে আমরা এটা মার্কেটে ছাড়তে বাধ্য হই আর কি। এবং এই গানের পরে এইটা যখন প্রদর্শন হলো, এটা কিন্তু সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এবং আমরা জানি যে বহির্বিশ্বে, আমি তখন বাইরে পড়াশোনা করতাম, আমিও কিন্তু খুব এটার উপরে খুব অনুরক্ত হয়ে গেলাম। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে হুমায়ুন আহমেদের ভিতরে একটা একটা লোকজ সত্তা তার ভিতরে সব সময় বিরাজমান ছিল, যে তিনি সেটা ছিল হাসন রাজাকে হাসান তিনি রাজা। নিয়ে আমি আসলেন, এমনি তারপরে হুমায়ুন স্যারের লালনকে সাথে লালনকে নিয়ে আসলেন। লালন ফকিরকে নিয়ে উনি খুব একটা কাজ করেন লালনকে নাই। আনেন না, কিন্তু হাসন রাজাকে হ্যাঁ, সেখানে উনি উনি prefer যে করেন। কাজটা করেছেন সেটা হলো যে উনি একটা গল্প ছলে একজন বলেছিলেন যে ওনার বাবা তো পুলিশ অফিসার ছিলেন। জি, শহীদ তো মুক্তিযোদ্ধা ছিলেন। সেই সুবাদে ওনার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তার ঘুরতে হয়েছে, তাদের টোটাল ফ্যামিলিটা। জি। এবং ওনার যে নানার বাড়ি যেটা ছিল আর কি নেত্রকোনাতে, হুম, হুম। সেখান থেকে ওনার বাবাও কিন্তু ইয়ে ছিলেন, মানে মিউজিক লাভার ছিলেন, ফোক সঙ্গে খুব ইয়ে করতেন। ভক্ত ওনাকে ছিলেন। নিয়ে কিন্তু একদিন উনি ইয়েতে গেলেন, যে মানে একজন লোকের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ওই লোক, হুমায়ুন স্যার বললেন যে উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন এবং জড়িয়ে ধরে আদর করেছিলেন। তো আমার এইটুকুই মনে আছে, আমি তো আমার বয়স তখন খুব ছোট, কিন্তু লোকটার শরীরে প্রচণ্ড রকমের তামাকের গন্ধ, বিড়ি খাওয়ার জন্য আচ্ছা। এরকম একটা ইয়ে ছিল। এবং হ্যাঁ, পরে উনি তার বাবার কাছ থেকে জানতে পেরেছিলেন ওই লোকটা ছিলেন আসলে রশিদউদ্দিন। রশিদউদ্দিন আচ্ছা। নামকরা নেত্রকোনার এবং বাংলাদেশের, নেত্রকোনা বাড়ি, বাংলাদেশের একজন নামকরা বিচ্ছেদী গানের জন্য। উনি যে গানগুলো মানে বিচ্ছেদী গানগুলো লিখেছেন, বিরোহী তার ভিতরে বিচ্ছেদের ধরেন গান। কাটা বিচ্ছেদী বিষয় হিসাবে, মানে কাটা বিচ্ছেদী মানে হলো মানে হৃদয়টাকে চিরে চলে যায় আর কি, এরকম একটা গান কাটা বিচ্ছেদী বলে এগুলাকে। তো কাটা বিচ্ছেদের জন্য রশিদউদ্দিন কিন্তু খুব নাম করে, এবং তার একটা গান কিন্তু উনি পরে এই যে শ্রাবণ মেঘের দিন ছবিতে ব্যবহার করেছেন, শ্রাবণে যে মেঘের দিন। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে এই যাহা। গানটা কি আপনি এটা আমি গাইনি, আপনার সুরচিত হয়েছে? বারি সিদ্দিকী এই গানটা করেছিলেন, এবং উনি কিন্তু ইয়ে করেছিলেন। আর হাসন রাজার ব্যাপারে তো বলার কিছুই নেই, মানে উনি আমাকে হাসন উৎসবে নিয়ে গিয়েছিলাম ওনাকে, আমি 95-এ। জি। হাসন উৎসব থেকে ফিরে এসে আমাকে বলছিলেন যে আমি একটা নতুন ছবি করছি, সেই ছবিতে আমি হাসান রাজার একটা গান ব্যবহার করব, মুক্তিযুদ্ধের উপরে ছবি, এটা আগুনে পরশমণি। এবং সেখানে একটা গান আমি ব্যবহার করতে চাচ্ছি, তুমি এটা কথা এবং অরিজিনাল সুরটা তুমি আমাকে কালেক্ট করে দিবা। এটা আশপাশা গানটা করার আগে কিন্তু, এবং আমি গানটার এই যে নিশা লাগিলের গানটা হ্যাঁ, আমি কালেকশন করে দিয়েছিলাম, এবং সেই গানটা ব্যবহার করে এটা ইয়ে করলেন ওই আমাদের শাম্মী আপা, গানটা কোনো শাম্মী আক্তার জি। গানটা করেছিলেন ছবিতে, যেহেতু ইয়ের লিপে ছিল ওইটা, বিপাশা হায়াতের লিপে ছিল। তো হাসন রাজার গানটা উনি তার প্রথম ছবিটাতেও কিন্তু উনি ব্যবহার করেছেন। এবং হাসন রাজার ফিলোসফির আগুনের অসম্ভব, পরশমণিতে। আগুনে পরশমণিতে ফিলোসফির অসম্ভব ভক্ত ছিলেন। পরে তো তার নিজের কোস্টিংয়ে উনি আমাকে দিয়ে 13টা গান করে, সেটা নুহাস চলচ্চিত্রের ব্যানারে, তখন বাংলাদেশে সিডি হতো না, জি। উনি ইংল্যান্ড থেকে সিডি করায় নিয়ে গেছে আমাকে দিয়ে, সেটা মানে আমরা ফার্স্ট একটা সিডি ছাড়বো। এবং আমার সবচেয়ে মানে তখন খুব ভালো লেগেছিল এই কারণে যে আমাদের এখানকার যে বিশ্বজিৎ আছেন না, বিশ্বজিৎ সাহা, হুম, হুম। উনি আমাকে একদিন ঢাকায় পেয়ে বললেন যে সেলিম ভাই আপনার একটা কথা বলবো। আমি বললাম যে কি? বলে আপনি জানেন আপনার এই যে হাসান রাজার সিডিটা কতগুলো বিক্রি হয়েছে আমাদের দোকানে এখানে কতগুলো বিক্রি? আমি বললাম যে না, আমার তো কোনো ধারণা নেই। অনেক বিক্রি হয়েছে। তা আমার বললেন যে আপনি শুনলে অবাক হবেন যে এখন পর্যন্ত যা বাংলা গানের সিডি বের হয়েছে মানে আমরা বিক্রি করেছি দুই বঙ্গেরই, হুম, হুম, মানে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের হুম। সব বাংলা গানের চেয়ে এখন পর্যন্ত টপ লিস্টে আপনার এই সিডিটা আছে। তো এটা আসলে হুমায়ুন স্যারের কারণে, এবং তার এই ভালো লাগা গানগুলো সিলেকশন, আমি অনেকগুলো গান ওনাকে শুনিয়েছি, সেখান থেকে 13টা গান উনি নিজেই সিলেক্ট করে দিয়েছিলেন, এবং রেকর্ডিংয়ের দিন রেগুলার উনি থাকতেন। শুধু তা না, তারপরে যেমন ওনার নাটকে, এই যে মাঝখানে নিমফুল একটা নাটকে আমি মানে দূরবীন স্যার একটা গান, জন্মে জন্মে অপরাধী তোমারই চরণের, এই গানটা উনি ব্যবহার করেছিলেন। ওই নূর ভাইয়ের চোখগুলা যখন তুলে ফেলবে, ওই যে তার আগে দুনিয়াটা দেখার কথা দেখার বলছেন, জন্য, যখন এই হ্যাঁ। গানটা ব্যাকগ্রাউন্ডে ছিল।
তারপর সৈয়দ শাহনুরের গান আমার শ্যাম যদি হইতো মাতার কেশ, এগুলা। আচ্ছা, ইনফ্যাক্ট আমার সাথে ঘনিষ্ঠতার মূল কারণটাই ছিল যে আমি মানে ফোকের উপরে কাজ করি এবং ফোকের অনেক কালেকশন আমার কাছে আছে, বা আমার কাছ থেকে উনি অনেক ধরনের ফোক শুনতে পেতেন বলেই আমাকে উনি এত পছন্দ করেন। অবশ্যই। এবং আমার মনে হয় যে হুমায়ুন আহমেদের একটা সূক্ষ্ম দূরদর্শিতা ছিল। তা তো ছিল, সেটা আমি বলবো কি কারণে, যে এই যে আশপাশা গানটা, আশপাশা গানটা উনি বলছে এটা একটা মার্ভেলাস সং, এটা হিট করবে। তা হাসান রাজার গানের ব্যাপারে তার এরকম প্রিডিকশন ছিল। তার একটা গান, একটু ফোক বেজ একটা গান, ওনার লেখা একটা গান আমি করেছিলাম ওনার চন্দ্রকথা ছবিতে, এই যে ওই চাঁদনি পশরেকে আমারে স্মরণ করে, ওনার লেখা, মকসুদুজ্জামান মিন্টু সুর করা। এবং সন্ধ্যার দিকে উনি বাসায় নিয়ে গিয়ে আমাকে বললেন যে যে এই গানটা আমি আসলে ওই যে মানে আমার মনে হয় যে গানটা হিট করবে। হ্যাঁ, তাই করলো। কিন্তু মানে এই গানটার একটু কলি আমাদেরকে একটু শোনানো যায়, জাস্ট একটা লাইন বা দুটো লাইন। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি না আমি, সে আমারে চিনে, চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। অসাধারণ, অসাধারণ, অনেক ধন্যবাদ। আপনার মেমোরি থেকে আমরা নিচ্ছি আপনার থেকে। আসলে হুমায়ুন আহমেদের যেটা বলছিলাম যে তার যে সূক্ষ্ম দূরদর্শিতা, এবং তিনি দূরদর্শী ছিলেন, এবং আমরা দৃঢ়ভাবে এটা খুব বিশ্বাস করি এবং মনে করি যে হুমায়ুন আহমেদ যেই বাংলা সাহিত্যে নয়, শুধু আমাদের শিল্পাঙ্গনে, আমাদের নাট্যাঙ্গনে হুমায়ুন আহমেদ যেইভাবে একটা নাড়া দিলেন, এটা মনে হয় মানে অপ্রতিহত। এই ব্যাপারে আপনি একমত কিনা আমি না, জানি তা না। তো অবশ্যই। যেমন ধরেন উনি যেই নাটকগুলো, যে আমাদের এখানে যে নাটকের যে একটা ধারা প্রবর্তন, আমি বলছি যে যেমন ফোকের ক্ষেত্রে যেরকম ট্রেন্ড সেটার উনি, যে আমাদের মধ্যবিত্ত শ্রেণীকে উনি আমাদের ফোক সঙ্গের দিকে, মানে সবাইকে কিন্তু উনি টার্ন অ্যাবাউট করে দিয়েছেন এদিকে, যে এইদিকে আসো, ফোক শোনো, আমাদের এত বড় একটা রিচ একটা ইয়ে আছে, একটা এলিমেন্ট আছে, সেটা শুনো তুমি। আর আরেকটা জিনিস হলো যে আমাদের নাটকের ক্ষেত্রে আগে কিন্তু সবকিছু একটু মানে ইয়ে ছিল, যে একটু বুকিশ ব্যাপার ছিল, যে নাটকের সবকিছু যে একটা মেসেজ থাকবে, ইয়ে থাকবে, আলটিমেট একটা ইয়ে থাকবে। হয়তো নাটকের বিষয়টা এরকমই, বা আমাদের সময়কার যখন বা নাটক বেড়ে ওঠার বিষয়টা বামপন্থী ব্যাপার ছিল। বামপন্থীরা তো নাটককে তাদের একটা আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতো, তো নাটকের এই বিষয়গুলাই, বা ব্রেক্সট বা যাদের ইয়ে আছেন তাদের কিন্তু ওই ধরনের একটা ব্যাপার ছিল, যে আলটিমেট একটা মেসেজ দেওয়ার ব্যাপার ছিল। কিন্তু এখানে যে নাটক যেগুলা, যে সিটকম যেগুলো, সিচুয়েশনাল কমেডি যেগুলো আমাদের এখানে, মানে আমেরিকাতে বা ইংল্যান্ডে খুব পপুলার, সিচুয়েশনাল কমেডি কিন্তু বাংলা নাটকে ছিল না কিন্তু। হ্যাঁ, হুমায়ুন আহমেদই কিন্তু আমার মনে হয় যে সাকসেসফুলি, মানে এর আগে কেউ করেছে বলে আমার ধারণা নেই, আমার কাছে ইনফরমেশন এনে থাকতে পারে, এবং এতটা পপুলারিটি অর্জন করা এবং সিচুয়েশনাল কমেডিটাকে কিন্তু উনি কিন্তু বাংলা নাটকে এস্টাবলিশ করে দিয়েছেন। অনেক ধন্যবাদ। আমরা ছোট একটা বিরতি নেই, তারপরে আমরা আবার আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন স্মরণীয় বরণীয় অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে হুমায়ুন আহমেদ, এবং তাকে নিয়ে, তার লোকজ সত্তা নিয়ে, তার শিল্পবোধ নিয়ে যিনি কথা বলছেন, প্রখ্যাত সঙ্গীত শিল্পী, তারুণ্যের শিল্পী, এবং বাংলাদেশ এবং ভারত দুই বাংলার আমাদের প্রিয় শিল্পী সেলিম চৌধুরী। সেলিম ভাই, আপনি বলছিলেন হুমায়ুন আহমেদের নাটকের মধ্যে, নাটকের বিভিন্ন অংশে তিনি যে আমাদের লোক বিষয়ক যে গান, যে প্রাণের গান, এগুলোকে তিনি নিয়ে এসেছেন, এবং সম্ভবত তিনি এটি করার কারণে বাংলাদেশে লোক সংস্কৃতির যে বিভিন্ন দিকগুলো হারিয়ে যাচ্ছিল, এটা কিন্তু আবার সজীব হয়ে উঠেছে।
আমার বিশ্বাস আপনি একমত হবেন এতে। আর তার ভিতরে কিন্তু এর মাঝেও তার ভিতরে একটা রোমান্টিক মন ছিল। তার এই যে রোমান্টিকতা এবং সর্বমূলে তিনি আমাদের সর্বস্তরের মানুষকে যেভাবে ভালোবাসতেন, মানুষের ভেতরের ভাষাকে তিনি যেভাবে বুঝতেন, এই বিষয়টা সম্পর্কে আপনি একটু আমাদেরকে একটু ধারণা দিতে পারেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে মানে সাহিত্যিকরা তো আসলে আমরা নর্মাল যারা যে কোনো একটা সিচুয়েশন বা যে কোনো একটা ঘটনা যেইভাবে আমরা দেখি এবং যেটুকু আমরা মেমোরাইজ করে রাখি, যে কোনো একটা ঘটনা থেকে তো নেয়ার একটা ব্যাপার থাকে। জি, হ্যাঁ, জি, সাহিত্যিকরা কিন্তু মানে তার সাথে হুমায়ুন আহমেদের সাথে মানে তার ঘনিষ্ঠতার কারণে আমার মনে হয়েছে সাহিত্যিকরা কিন্তু মানে অন্তর্দৃষ্টিটা কিন্তু অনেক বেশি প্রখর থাকে সাহিত্যিকদের। যে একটা নর্মাল হয়তো ডেফিনেটলি। ঘটনা, কোনো জায়গাটা ঘুরতে গিয়েছি, সেখান থেকে লটস অফ পিপল হয়তো আমরা ছিলাম, হুমায়ুন আমাদের ফ্রেন্ড থেকে শুরু করে অনেকে জি, হয়তো ছিলাম, জি, কিন্তু দেখা যেত যে আলটিমেটলি গল্পের ছলে যে সেখানে যে জিনিসটা হুমায়ুন স্যার কোট করতেন, হ্যাঁ, ইটস এ ডিফারেন্ট থিং, ডিফারেন্ট। ডিফারেন্ট থিং। যে এই ঘটনা থেকে একটা জিস্ট একটা জিনিস উনি দেখে নিয়ে আসতেন, দেখে যেমন যে যে জিনিসটা হয়তো আমাদের কারো চোখেই পড়েনি। পরে না, এবং সেটা সবার হ্যাঁ, কাছে হ্যাঁ, কিভাবে গ্রহণ হ্যাঁ, হতো, গ্রহণযোগ্য তো গ্রহণযোগ্য ছিলই, হতো। কারণ হ্যাঁ, কথা সাহিত্যের বিষয়টা হলো তাই। জি, আর রোমান্টিসিজমের বিষয়টা আসলে রোমান্টিক বিষয়টা, তো একজন সাহিত্যিক তো রোমান্টিক হতেই হবে অফকোর্স, ডেফিনেটলি। হ্যাঁ, কারণ রোমান্স ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। হুমায়ুন স্যারের এই ক্ষেত্রে কোনো ইয়ে না, ব্যতিক্রম ছিল না। তবে তার এই যে মানে অন্তর্দৃষ্টি, যে মানে দেখার যে বিষয়টা, যে যে কোনো একটা ঘটনাকে একটা ডিফারেন্ট জায়গা থেকে এবং ফাইন্ড আউট করা বিষয়টাকে, হুম, কারো বিষয়টা কিভাবে হলো না হলো এই জিনিসটা ফাইন্ড আউট করা, এই যে ক্যাপাসিটিটা অসাধারণ। মানে আমি এক কথা বলবো যে অসাধারণ। এবং আরেকটা জিনিস ছিল যে উনি অসম্ভব রকম মেমোরি শার্প ছিল উনার। হুম, অনেক পুরনো ঘটনা বা হয়তো আমরা হয় কি অনেক সময় বই পড়ে অনেক কিছু ভুলে যাই, কিন্তু জি, কিন্তু হুমায়ুন স্যার কিন্তু একদম স্ট্রিক্টলি হ্যাঁ, বইয়ের ওই টোটাল পুঙ্খানুপুঙ্খ রূপে ওই জায়গাগুলো কিন্তু মনে থাকতো তার, এবং উনি যথেষ্ট। বলতে পারতেন। এবং যখন এমনিতে ঘরোয়া আড্ডাতে বসতেন, উনি খুব আড্ডা প্রিয় লোক ছিলেন, জি, জি, ম্যাক্সিমাম সময় তার বাসাতেই আড্ডা আড্ডা হতো। করতেন, হ্যাঁ, আড্ডা এবং করতেন। ওই আড্ডাতে বসলে কিন্তু উনি তার পড়ার বিভিন্ন বিষয়গুলোকে যেভাবে এক্সপ্রেস করতেন, কোনো ধর্মীয় বিষয় থেকে শুরু করে কোনো সায়েন্সের একটা মানে হয়তো টাফ কোনো একটা বিষয়, সেটাকে তো সহজভাবে মানে একদম কথা সাহিত্যের মতো উনি বলতে পারতেন। রাইট। যেমন বলতে পারতেন, লিখতে পারতেন ওই রকম। তবে আমার কাছে মানে পার্সোনালি এই জিনিসটা আপনাকে বলবো যে ওনার লেখা তো আমি পড়েছি, আর আমি মানে ওই সেন্সে মানে একজন সৌভাগ্যবান ব্যক্তি যে তার অনেক গল্পও শুনেছি তার নিজের মুখ থেকে, জি, আড্ডার ছলে বা যে হুম, কোনো কারণে। তার কাছে কিন্তু তার সাহিত্য তো সবার কাছেই পরিচিত, সবার কাছে ভালো লাগার ব্যাপার, কিন্তু তার গল্পটা শুনলে আমার অসাধারণ, মনে হয় লোকজন আরো বেশি মুগ্ধ হয়ে যেত। এবং এমন অসাধারণ। অনেক নাটক আছে যে নাটকটা হয়তো করার আগে উনি আর্টিস্টদের সবাইকে খবর দিয়ে, ম্যাক্সিমাম সময় আমিও থাকতাম, আমি জি, যদি অভিনয় করি না, এই অল্প দু একটা নাটক অভিনয় করেছে, কিন্তু উনি আমাকে ডাকতেন ইয়েতে। তা আমি গিয়ে বসলে উনি যখন তার নাটকের স্ক্রিপ্টটা পড়তেন, বুঝলেন, হ্যাঁ, জি, নাটকের স্ক্রিপ্টটা শুনে এত ভালো লাগতো যে মানে সেটা আমি এক্সপ্রেস করতে পারবো না। যে বাহ, নাটকটা মানে যখন উনি পড়তেন হুম, নাটকটা, তখনই কিন্তু মনে হতো যে নাটকটা বোধহয় আমার চোখের সামনে আমি দেখছি, এরকম দেখছি। একটা ব্যাপার। মানে চিত্রগুলো সবকিছু হ্যাঁ, আপনার চোখের হ্যাঁ, সামনে আর দৃশ্যপটগুলো খুব স্পষ্ট হয়ে চলে আসতো স্পষ্ট ইয়েতে। হয়ে চলে মানে আসছে। তার এরকম একটা ক্যাপাসিটি ছিল, মানে কথা বলার একটা ক্যাপাসিটি ছিল। তার 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 যে এই যে রোমান্টিকতা, যেটা আপনি আপনি বললেন, যে তার যে এই যে অন্তরস্পর্শী এবং অন্তর লোক থেকেও যে তার যে একটা দূরতম দৃষ্টি তার যে ছিল, এবং এটা তিনি মানুষের ভাষা বুঝতে পারতেন, এমনকি এই প্রাণীকুলের ভাষাও তিনি আমার মনে হয় বুঝতে পারতেন। তিনি নুহাসপল্লীতে, যেটা আপনি বলেন যে নুহাসপল্লী করতে গিয়ে সেখানেও কিন্তু তার এই এই ব্যাপারগুলো, প্রকৃতির সাথে তার একটা নিবিড় সম্পর্ক ছিল। এবং একটা জিনিস বিস্ময়কর ব্যাপার সেলিম ভাই, সেটা হলো যে হুমায়ুন আহমদই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশে বইয়ের জন্য যে মানুষ উন্মুখ হয়ে থাকে, এটা তিনি সৃষ্টি করেছেন। ঠিক তেমনি এই কৌতূহলী মানুষগুলোকে তিনি নাটকের দিকে, শিল্পের দিকে কিভাবে ধাবিত করলেন, এটার জন্য তিনি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবেন। আপনার কাছে জানার অনেক কিছু, কিন্তু সময়ের একটা বিষয় আছে। সেটি হলো যে হুমায়ুন আহমেদের আহ, বিভিন্ন চরিত্রে আপনার কিছু ভূমিকা আছে তার নাটকের চরিত্রে। আপনি কি দু একটা স্মৃতি, আপনার স্মৃতিতে পড়ে দু একটা আমাদের সামনে একটু বলতে পারেন? বা
আসলে তো অনেক স্মৃতি আছে। তো একটা মজার স্মৃতিই বলি। সেটা হলো যে উনি একবার ওই যে তখন আমাদের এখানে প্যাকেজ নাটক শুরু হলো, যে বাংলাদেশ টেলিভিশন বললো যে বাইরে থেকে কেউ প্যাকেজ নাটক হুম, মানে ইয়ে করলে তো সেটা আমরা কিনে নেব হুম, ক্যাশ পয়সা দিয়ে এবং সেটা রাইট। চালাবো, মানে আপ টু দ্য মার্ক হলে সেটা চালাবো আমরা। তো তখন কিন্তু একটা খুব ইয়ে পড়ে গিয়েছিল যে সবাই নাটক বানাচ্ছে, প্যাকেজ নাটক বানাচ্ছে, প্যাকেজ নাটক বানাচ্ছে, এবং এই যে বানানো নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, বানানো একটা ক্যারিকেচার টাইপের একটা নাটক করলেন উনি, হ্যাঁ, প্যাকেজ সংবাদ। হ্যাঁ, প্যাকেজ সংবাদ। প্যাকেজ সংবাদ একটা নাটক করেছিলেন। ওইটাতে তারিন, তারপর জাহিদ হাসান, তারপর আমাদের ইয়ে ওই আবুল খায়ের ভাই, আরো অনেকেই ছিলেন ইয়েতে, অভিনয় করেছেন, আতাউর ভাই ছিলেন ইয়েতে। তো সেই নাটকে আমাকে বললেন যে সেলিম তুমি একটা ইয়ে করবা, যে আমাদের এখানে যে সবকিছু যেহেতু ক্যারিকেচার নাটক জি। কমপ্লিটলি, যে মিউজিকের ক্ষেত্রে কি হচ্ছে, হুম। ওই জন্য আমরা একটা গান করব, যে গানটা আসলে বেসিক্যালি হিন্দি গানের বিভিন্ন গানের কপি টপি করে একটা গান হবে। ও আচ্ছা, 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 আচ্ছা। তো সেই গানটা তুমি একটা গাইবা, ফানি একটা টাইপের ফানি একটা গান গান। হবে। তো হুম, আমি এসে পর আমি একটা গান করলাম, গানের লিরিক্স কিছুই না, ওইটা ফানি, হুমায়ুন স্যারের লেখা, হুম। যে চিকা মারো, একটা গান। হ্যাঁ, এই তো মারো নাটকের চিকা মারো, এই ধরনের একটা ইয়ে থাকবে, ওইটা গাইবা তুমি। সৌমি মনে হয় ছিল এটার, ওই সৌমি, তারিন তারপর ছিল, নাজমা আনোয়ার। তারিন, তারিন না? তারিন ছিল, আচ্ছা, তো এই তারিন ছিল, সৌমিও ছিল, সৌমিও ছিল, সৌমিও আচ্ছা। ছিল, হ্যাঁ, হুম, সৌমিও নাজমা আনোয়ার ছিলেন। হুম, তো আমার ইয়েতে করলেন, তো আমি গান গাইতে গিয়েছি, তো মিন্টু ভাই ছিলেন। তো হুম, বললেন যে আমার তো আসলে ব্যাপার হলো কি, আমি এই জিনিসটা যে গানটা হচ্ছে ইয়ে হচ্ছে, এই জিনিসটা আবার শুটিং করতে হবে। হুম, তো আমি দরকার নেই আলাদা কোনো আর্টিস্ট আনার, তোমরাই এই কাজটা করে দিয়ে দাও। বাহ। আমি তো এর আগে আমি আর ওই ধরনের কিছু করে না। বললাম যে স্যার, এটা বলে যে তুমি, তোমার তো এই ড্রেসে চলবে না, এটা তো একটু ফানি ব্যাপার, একটু অন্য একটা আউটস্ট্যান্ডিং কোনো ড্রেস পরে নিয়ে আসো ইয়েতে করে। আচ্ছা, আচ্ছা, তা আমি পরে করব কি ইয়েতে, ওই আমার আমার একটা ফ্রেন্ড ছিল, তার একটা ইয়েতে পিকুলিয়া টাইপের একটা চশমা ছিল চোখে ইয়েতে। তো আচ্ছা। ওই চশমাটা আমি বললাম যে ওই চশমাটা নিয়ে আসি, একটা হ্যাঁ, সানগ্লাস, হুম, আর একটা পিকুলিয়ার ড্রেস ছিল যেটা আমি কোনোদিন পরবো সেটা ভাবিও নাই, মানে হুম, একজন আমাকে গিফট করেছিল, হুম, ডিজাইনার। হুম। তো ডিজাইনারদের কিছু এক্সপেরিমেন্টাল ডিজাইন থাকে না, জি, জি, জি। ওরকম একটা জ্যাকেট আমাকে গিফট করেছিল, যে যেটা আমি কোনোদিন পরি নাই, এবং হুম, আসলে ওইটা ওই 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 জ্যাকেটটা আমাকে, ওই জ্যাকেটটা পরে বলে যে হ্যাঁ সেলিম এটাতেই চলবে, এটা খুব আউটস্ট্যান্ডিং আছে, হ্যাঁ, হ্যাঁ, একটু চকরা বকরা অন্যরকম একটা ব্যাপার আছে, ওইটাই হ্যাঁ, চলবে। তারপর ওই যেভাবে করা যায় ওইভাবে ইয়েতে দাঁড়ায় একটু ফানি টাইপ করে গানটা করলাম আমি। মিন্টু ভাই ছিলেন, মকসুজ্জামান মিন্টু, হ্যাঁ, এবং হ্যাঁ। উনি কিন্তু মিউজিক ডিরেক্টরের যে যে পার্টটা ছিল ওই পার্টটা ইয়ে করলেন। তো অসাধারণ। এটা টোটাল বিষয়টা আসলে আমরা প্রিপেয়ার ছিলাম না যে অভিনয় করবো বা ইয়েতে, আমিও ছিলাম না, মিন্টু ভাই ছিলেন না, কথা ছিল অন্য কেউ অভিনয় করবে। তো ইনস্ট্যান্ট হুমায়ুন স্যার ওই ওই কাজটা করায় নিলেন, এবং পরে গানটা মানে আমার কাছে অবাক লাগে, যে আপনি এই কথাটা বললাম এই কারণে, যে আমি কোনোদিন ভাবতেও পারি না যে এই গানটা হিট করতে পারে। এবং ওই ড্রেসটা, ওই যে ড্রেসটা, যে ড্রেস কোডটা আপনি ইউজ করলেন, এটাও কিন্তু লোকে নিয়ে নিল। তো এই যে এই গানটা যে হিট করতে পারে, আমার কাছে মানে কোনো ধারণাই ছিল না, হ্যাঁ, মানে সেই গানটা হিট করে গেল। এবং ঠিক করে। সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা যে রিসেন্টলি এই গানটা ইংল্যান্ডের একজন সিঙ্গার, হুম, শরীফ সুমন নাম, হুম, সে আমাকে বললো যে এই গানটা সে রিমেক করছে ইয়ে করে, মানে বাহ। এখানকার জামাইকান মিউজিশিয়ান নিয়ে হ্যাঁ, হ্যাঁ, সে এখানে নাকি সে গানটা আবার নতুন করে রিমেক করবে। তো আমার বললো যে আপনি যদি কাইন্ডলি একটু আমার ইয়েতে একটু অনুমতি দেন। অনুমতি, কি অনুমতির চেয়ে একটু পার্টে যদি একটু অভিনয় করে দেন আপনি আর কি, যেহেতু আচ্ছা। মূল শিল্পী আপনি ছিলেন। হুম, আমাদের ঠিক আছে, তুমি গানটা করো, মিউজিক্যাল গ্রেট। ভিডিওতে আমি বললাম আমি করবো না, অসুবিধা নেই, no problem। অনেক ধন্যবাদ সেলিম ভাই। হুমায়ুন আহমেদ, আমি আগেই বলেছি যে আমাদের বাংলা সাহিত্যের নয়, বাংলা আমাদের শিল্প সংস্কৃতিতেও একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। অপূরণ থেকে গেল আপনার থেকে হুমায়ুন আহমেদের কথা, বিষয়গুলো। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, বিশেষ করে হুমায়ুন আহমেদের এই যে লোকজ বিষয়ক বিষয়গুলো। তারপরেও আমরা কোনো একটা সময় আপনার থেকে সময় নেব। আজকে আমরা এখানেই শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন স্মরণীয় বরণী অনুষ্ঠান, বিষয় ছিল হুমায়ুন আহমেদ। কথা বলছিলেন বাংলাদেশ এবং ভারতের দুই বাংলার প্রখ্যাত সঙ্গীত শিল্পী, আমাদের তারুণ্যের শিল্পী সেলিম চৌধুরী। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কোনো এক সময় আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন।